সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাবেক সচিব আবু আলম শহীদ খান আমাদের আজকের অতিথি। শহীদ খান, স্বাগত। ধন্যবাদ। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে সংকটের সূত্রপাত মিয়ানমারে, সমাধান ও সেখানে 21 জনের প্রার্থিতা প্রত্যাহার, মবের আশঙ্কা ছাত্রদলের, ডাকসু নির্বাচন। মানবজমিন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত, প্রফেসর ইউনূস। সময়কাল 3.5 বছরে বুড়িগঙ্গা শীতলক্ষা মেঘনায় 750 লাশ। আমার দেশ ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রহস্যময় বৈঠক আওয়ামীপন্থী প্রকাশকদের। বিএফআইইউ এর প্রধান এবার নিজ সংস্থার তদন্তের মুখে, আর্থিক লেনদেন। কালবেলা অমুক তমুক কোটায় শিক্ষক বাছাই, রোহিঙ্গা সংকট সমাধানে ডক্টর ইউনূসের 7 প্রস্তাব। দেশ রূপান্তর ফের উকি দিচ্ছে একতরফা, রোহিঙ্গা সংকট সমাধানের 7 প্রস্তাব। সময়ের আলো, সরকার আইনি বৈধতার পথ খুঁজছে, সংকট সমাধানের 7 দফা প্রস্তাব। দিনকাল, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত, প্রধান উপদেষ্টা। জনগণ ভোট দিতে মুখিয়ে আছে, ডক্টর মঈন খান। আলোকিত বাংলাদেশ, রোহিঙ্গা সংকট সমাধানের 7 প্রস্তাব ডক্টর ইউনূসের, নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্থার চেষ্টা। আজকের দিনের খবর হচ্ছে যে প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছেন যে দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি কীভাবে দেখছেন? না, এটা তো উনি 5ই আগস্ট তারিখে যে ভাষণ দিলেন তখনই তো ডিক্লেয়ার করেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে একটা নির্বাচন হবে এবং এই নির্বাচন কমিশনের চিঠি দেওয়া হবে এবং পরের দিনই চিঠি গিয়েছে এবং নির্বাচন কমিশন তো মোটামুটি প্রস্তুতি নিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পুলিশ বাহিনীকে প্রস্তুত করে তোলা হচ্ছে, দরকার হলে তাদেরকে 1.5 লক্ষ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে। তো সব মিলিয়ে সরকারের প্রস্তুতি দেখা যাচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন যে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত, এটা তো উনি মনে করেন, এই জন্যই নিশ্চয়ই উনি বলেছেন। বাট ওনার আশেপাশে অনেকজন আছে যারা রাজনৈতিকভাবে ক্রিয়াশীল, যারা ওনার সাথে ডিল করে, বিশেষ করে জামাতি ইসলামী, এনসিপি ইসলামী দলগুলো তো নানান কথাবার্তা বলা শুরু করেছে, যার কারণে দেশ প্রস্তুত, কিন্তু রাজনৈতিক দলগুলো প্রস্তুত কিনা এবং রাজনৈতিক দলগুলো যদি প্রস্তুত না থাকে কেমন ধরনের নির্বাচন হবে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা আশঙ্কা বা একটা শঙ্কা কাজ করছে বা সন্দেহ কাজ করছে কোনো সময়, যে সবাই যদি এরকম নির্বাচনে না থাকে তাহলে কি ধরনের নির্বাচন হবে, সেই নির্বাচন কি আদৌ নির্বাচন হবে, কি আদৌ নির্বাচন হবে কিনা সেটা তো সিদ্ধান্ত সরকারের, সরকার সিদ্ধান্ত নেবে। কিন্তু তখন যে নির্বাচন, তাহলে অতীতের মতো নির্বাচন হবে, একতরফা নির্বাচন। একতরফা নির্বাচনের দায়ে এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে কিনা সেটা একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর তো তাদের কাছেই পেতে হবে। বাট এখন যে দাবি দাওয়া বা যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে সেটা নির্বাচনকে বিলম্বিত করা বা আদৌ নির্বাচন না হওয়ার পথে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হচ্ছে। কারণ এই বিষয়ে তো আমরা অনেক আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনার পরে আমি বলছি রাজনৈতিক দলগুলোর ভেতরকার আলোচনা ঘন্টার পর ঘন্টা, যেটা অতীতে কখনো হয়নি, এবং একটা ঐকমত্য কমিশন ছিল, সেই কমিশন এখনও আছে, তারা আলোচনা করেছেন। আমাদের জুলাই ঘোষণা একটা আমরা দেখেছি, যদিও সেটা নিয়ে নানান সমালোচনা আছে, ইতিহাসের বিকৃতি হচ্ছে এরকম কথা অনেকে বলেন। কাউকে এই ঘোষণাটা সন্তুষ্ট করতে পারেনি না, যারা বিদ্রোহ করেছিলেন, যারা অভ্যুত্থান করেছিলেন, তারাও এই বিষয়ে সন্তুষ্ট না। তা এখন এরপরে সনদ নিয়ে ফাইনাল করার আগেই নানান কথাবার্তা আসছে। তখন এই কথাবার্তার ফলে নির্বাচন এই শুধুমাত্র একটি বড় দল বা জোট অংশগ্রহণ করলে নির্বাচন করে ফেলবেন অন্তর্বর্তীকালীন সরকার, এরকমটা মনে হয় না। এরকম মনে করার কোনো কারণ নেই। বাট বাংলাদেশের জন্য কিন্তু একটা নির্বাচিত সরকার খুবই অনিবার্য হয়ে গেছে। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, বাংলাদেশের গভর্নমেন্ট যে রেগুলার কাজকর্ম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট, যে বাইরে এবং ভিতরের অর্থনৈতিক অবস্থা, বিদেশের সাথে আমাদের সম্পর্ক, বিভিন্ন দেশের সাথে, সব মিলিয়ে বাংলাদেশ খুব নাজুক পরিস্থিতি আছে। এই জন্য একটা নির্বাচন করা খুবই অনিবার্য। তো যারা এখন নতুন নতুন দাবি তুলছেন তাদেরকেও এটা চিন্তা করতে হবে যে তারা এইসব দাবি তোলার মধ্যে
দিয়ে যদি নির্বাচন থেকে সরে যান, তাহলে এটা গণতন্ত্র থেকে সরে যাওয়ার মতো অবস্থা হবে। দেশে তো গণতন্ত্র নাই, 10 বছর নির্বাচন হয় না গত 3টা নির্বাচনে। তো এখন তো নির্বাচন একটা দরকার, এবং এই নির্বাচনটার মধ্য দিয়ে গণতন্ত্রের সূচনা হলে তখন আরও কিছু বিষয় যেটা থাকে সেটা সলভ করা যাবে পার্লামেন্টের মধ্য দিয়ে, এবং পার্লামেন্টের বাইরেও আন্দোলন করে সলভ করা যাবে। ধন্যবাদ। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ডাকসু নির্বাচন, 21 জনের প্রার্থিতা প্রত্যাহার, মবের আশঙ্কা ছাত্রদলের। না, এই যে মবের আশঙ্কা যদি ছাত্রদল করে ডাকসু নির্বাচন, ধরে নিতে হবে যে এটা দিয়ে তো কোনো সরকারের পরিবর্তন হয় না, এবং এটার সাথে সমস্ত রাজনৈতিক দল ওইভাবে যুক্ত না। ডাকসু নির্বাচন অনেক দিন হয়নি, সুতরাং এটা একটা চ্যালেঞ্জ এবং একটা ভালো নির্বাচন হওয়া দরকার। তো সেখানে ছাত্রদল তো একটা বড় ছাত্র সংগঠন, তারা যদি মনে করে যে মবের আশঙ্কা করে, তাহলে এটা খুব চিন্তার বিষয়, দুশ্চিন্তার বিষয়। এটা ইউনিভার্সিটি প্রশাসন এবং আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে, কারণ ডাকসু নির্বাচন খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন। ছাত্র সংসদগুলোর নির্বাচন খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক দিন ধরে করা হয় না, এবং ডাকসুকে তো একসময় সেকেন্ড পার্লামেন্ট বলা হতো, এখন তো বলার কোনো সুযোগ নেই, কারণ আমরা তো দেখেই নেই আর ডাকসু নির্বাচন বিগত অনেক বছর ধরে। তো সেখানে যদি মবের আশঙ্কা করেন তারা, সেটাকে গুরুত্ব দেওয়া দরকার, এবং এটার ব্যাপারে তো ব্যবস্থা নিতে হবে। মবের আশঙ্কা তো মোদি ভাই সবখানে, আপনি সারা দেশেই কোনো না কোনো ইস্যুতে একটা মব সৃষ্টি হয়, এবং মবরা নানান রকম দাবি করে যে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা এমপি সাহেব ফজলুর রহমান সাহেব, উনি উপদেষ্টা বেগম জিয়ার, তো ওনার দল থেকে তাকে একটা শোকজ করা হয়েছে, কিন্তু তার বাসার সামনে তো আজকে একটা মব তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেটা পরে পুলিশ এবং সেনাবাহিনী যে তাদেরকে বন্ধ রাস্তা থেকে একটু সরাতে পেরেছিলেন। সর্বশেষ অবস্থাটা আমি জানি না, বাট তারা সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিলেন, মাইক্রোফোনে নানান কথাবার্তা স্লোগান দিচ্ছিলেন। সংখ্যা খুব কম, বাট এটার একটা নুইসেন্স ভ্যালু আছে, যে কোনো মবের একটা নুইসেন্স ভ্যালু আছে। কেন মবে যদি 8-10 জন থাকে, আমি যে ভিডিওটা দেখেছি একদম পরিষ্কারভাবে, পুলিশও বলেছে, পুলিশের যে রমনার ডিসি বা এডিসি, উনি বলেছেন যে এখানে 8 থেকে 10 জন ছিল, তাদেরকে সরে যেতে বলার পর তারা সরে গিয়েছে। বাট অনলুকার্স তো অনেক থাকে, এবং এই মবের সুযোগে কিন্তু অন্য লোকজনও সুযোগ নিতে পারে, যারা মিসক্রিয়েন্ট বা যারা মব করেন তাদেরকে এটা বুঝতে হবে। তারা দাবি করেছেন যে তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা জুলাই আন্দোলনে ছিলেন, এবং তারা ফজলুর রহমান সাহেবের নানান কথা, সেই 72 যে মুক্তিযুদ্ধর পরের থেকে অনেক কথা। বাট ফজলুর রহমান সাহেবের তো রাজনৈতিক ইতিহাস আছে, তার যেমন উনি ছাত্রলীগ করতেন, উনি বাকশালে ছিলেন, এটা দাবি করা হচ্ছে ছিলেন, কিন্তু তারপরে উনি তো আওয়ামী লীগ ছেড়ে যখন বিএনপিতে যোগ দিয়েছেন গত 20, 21, 22, 23 এইরকম সময় বা নির্বাচনের সময় আমরা তাকে অনেক সাহসী কথা বলতে দেখেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো পুরো জিনিসটা এখন আপনি ডিলিট করে দিচ্ছেন। এখন অবস্থা দাঁড়িয়ে গেছে, যদি আপনি এই দেশে মুক্তিযুদ্ধের কথা বলেন, 71-এর কথা বলেন, স্বাধীনতা যুদ্ধের কথা বলেন, আমাদের সোনার বাংলার কথা বলেন, মানে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, তো এইসব বললেই তো আপনি ফ্যাসিবাদের দোষর হয়ে যাচ্ছেন, মানে পুরো একটা নতুন ধরনের বয়ান। এবং এইসব কারণে হয়তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এইসব দেখে শুনে গতকাল বলেছেন যে আমাদের নাকি হৃদয় পরিষ্কার করতে হবে। ওনাদের তো মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না, উনি বলেছেন এটা সেটেলড ইস্যু, 2বার নাকি এটা সেটেলড হয়েছে। বাট ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়নি এটা সেটেলড ইস্যু, কেন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা যে দাবি করেছি সবসময়, এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেই কথা বলেছে, তাদের যে পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন তারা একমত না। তো এই যে আমরা দাবি করে আসছি আমাদের যে পাওনা এবং নানান বিষয়, যে তাদের সাথে আমাদের সম্পর্কের উন্নতি ঘটাতে হলে তো সমস্যাগুলোর সমাধান করতে হবে। সেখানে আপনি একটা পুরো জাতির মন চেঞ্জ করে দিতে বললেন, এই মন কীভাবে চেঞ্জ হবে? 71-এর মুক্তিযুদ্ধের সময় আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আপনি জানেন এই মুক্তিযুদ্ধকালীন গত 9 মাসে কী ধরনের নির্যাতন হয়েছে, কী ধরনের গণহত্যা হয়েছে, কী ধরনের ধর্ষণ হয়েছে। আপনি নাম্বার নিয়ে বিতর্ক করতে পারেন, আপনি সারা জীবন করেন এই বিতর্ক, বাট গণহত্যা হয়েছে এটা তো স্বীকৃত এবং এটা প্রমাণিত, ধর্ষণ হয়েছে এটা স্বীকৃত প্রমাণিত, আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে এটা স্বীকৃত প্রমাণিত, এবং তাদের সাথে আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিল এটাও স্বীকৃত প্রমাণিত। তো এগুলোকে তো আপনি এগুলো মন থেকে মুছে ফেলবেন কেমনে? মন থেকে তো মুছে ফেলা যাবে না। এবং আমার মনে যেটা আছে সেই মনটা তো আমি আমার যারা উত্তরাধিকারী তাদের কাছে বলি, তারা তো শুনতে চায় যে আসলে কি হয়েছিল, তাদের জন্ম তখন হয়নি। তা আপনি কি তাদেরকে বলেন যে কিছুই হয়নি, রিসেট করে দিচ্ছেন? করেন না তো।
আপনার ছেলে মেয়ে বা আপনার নাতিপুতি যখন জিজ্ঞেস করে দাদা বা বাবা মুক্তিযুদ্ধের সময় কী হয়েছিল, আপনি বলবেন না তাদেরকে যে এইসব ঘটনা ঘটেছিল? তো ইতিহাস তো আপনি মুছে ফেলতে পারবেন না, ইতিহাস ইতিহাসের মতোই থাকবে। সুতরাং মব তৈরি করার বিষয়টা এখনই মানে সরকারের তো এটা দায়, এবং সরকার কেন এই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না সেটা একটা বড় প্রশ্ন। অনেকে মনে করেন যে সরকার নিজেই এরকম মব থাকার পক্ষপাতী কিনা, তাতে তাদের কি সুবিধা হয়, বা সরকারের মধ্যে যারা ভিতরের সরকার, ওইটা নিয়েও কথাবার্তা হয়। সরকারের বিভিন্ন পাওয়ার গ্রুপ বা যেখানে ভর কেন্দ্র বলি আমরা, যে ক্ষমতার ভর কেন্দ্র এক জায়গায় নাই তো কয়েক জায়গায় আছে, তো এক একজন এক একভাবে তাদের প্রতিপত্তি বিস্তারের জন্য নানান কাণ্ড করতে পারে। ওয়েল, আপনি জানেন যে রোহিঙ্গাদের একটা সমাবেশ হয়েছে কক্সবাজারে, সেখানে তারা তাদের আওয়াজ হলো দেশে ফিরতে চান তারা, কিন্তু এখন ফিরে যাওয়ার মতো অবস্থা তো নেই জানেন। প্রফেসর ইউনূস ওখানে 7 দফা প্রস্তাব পেশ করে বলেছেন যে কীভাবে এই সংকটের সমাধান হতে পারে। না, আমাদের প্রধান উপদেষ্টা যে প্রস্তাব দিয়েছেন অনেক যৌক্তিক একটা প্রস্তাব উনি পেশ করেছেন, বাট এটা নিয়ে তো আলোচনা হতে হবে। মানে আমাদের প্রস্তাবের ভিত্তিতে তো সব কিছু হবে না। আমাদের এই প্রস্তাবের প্রথম তো দ্বিপাক্ষিক, আমাদের মিয়ানমারকে রাজি হতে হবে, তারা কীভাবে রাজি হবেন। তারপরে সেইখানে আরাকান অঞ্চলে যে সশস্ত্র যুদ্ধ বা সশস্ত্র তৎপরতা চলছে, সেখানে আরাকান আর্মির সাথে আপনার মিয়ানমার আর্মির এবং অন্যান্য গ্রুপে আবার বিভক্ত আছে। তো পরিবেশটা ওখানে তো একটা শান্তির পরিবেশ লাগবে। তো সেই জন্য প্রথমে তো ওখানকার যে সমস্যা এখন মানে খুব বড় সমস্যা হয়ে গেছে, সশস্ত্র সংগ্রামের সমস্যা বা সশস্ত্র যোদ্ধারা যা করছে, বা আরাকান আর্মি এবং বার্মিজ আর্মির মধ্যে বা মিয়ানমার আর্মির মধ্যে যে ধরনের সংঘাত চলতেছে, এই সংঘাতের তো অবসান হতে হবে। তারপর তো রোহিঙ্গারা নিশ্চয়ই তাদের দেশে ফিরে যাওয়ার কথা, দেশে ফিরে যাবেন। আমরা তো রোহিঙ্গাদের নিশ্চয়ই আর কতদিন আমরা রাখবো? অলরেডি 10-12 লাখ আসছিল, ওটার সংখ্যা তো যা তাদের ক্যাম্পে জনসংখ্যা বৃদ্ধির কারণে এটা 16 থেকে 18 লাখ হয়ে গেছে, এরকম একটা ধারণা করা হয়। রিয়াল রিপোর্ট হয়তো স্ট্যাটিস্টিক্স আমরা দেই নেই এখনও, বা এটা করতে হবে আমাদেরকে। সব মিলে আপনি এটার দ্বিপাক্ষিক সমাধান, এবং এই দ্বিপাক্ষিক সমাধান তখনই সম্ভব হবে যখন অন্যান্য দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, এই 4টা দেশ খুব ইম্পর্টেন্ট, তাদের সাথে এই কাজটা করতে হবে। তারা আমাদেরকে কতটুকু সহায়তা করবেন, কেন ভারতের ওখানে অনেক বড় স্বার্থ আছে, তারা ওই জায়গায় শান্তি চান। কারণ তাদের একটা কালাডান প্রজেক্ট আছে, যেটা দিয়ে তারা কলকাতা থেকে সেউতি হয়ে আপনার 7 সিস্টারে যেতে চান। শুধু ওখানে শান্তি ফিরে না আসলে তো তাদের পক্ষেও যাওয়া সম্ভব না। আর রাশিয়া এবং চীনের তো ওখানে বাণিজ্যিক ইন্টারেস্ট আছে, অনেক তেল গ্যাস আছে, সেই অর্থে বাংলাদেশেও ইন্টারেস্ট আছে। কেন আমাদের তো এলএনজি অমুক জিনিস তমুক জিনিস তো আমদানি করতে হচ্ছে, আমাদের গ্যাস দিয়ে তো আমাদের চাহিদা পূরণ হয় না। সুতরাং বার্মার আরাকান রাজ্যের যে গ্যাস তেল আছে সেটা যদি উত্তোলন হয়, এবং সেটার ব্যাপারেও তো আন্তর্জাতিক আলোচনা হতে হবে, তো সেই আলোচনার ভিত্তিতে আমরাও কিন্তু লাভবান হব। বাট ওই গ্যাস তেল উত্তোলনের একটা প্রধান শর্ত হলো যে যতটা গ্যাস তেল উত্তোলন করা হবে ততটা বাংলাদেশ নিতে পারবে না। তো বাংলাদেশের ডিমান্ড হতে 10%, 15% হবে, বাকিটা কিন্তু ভারতের কাছে বিক্রি করতে হবে। সো ওইখানে একটা বড় ইস্যু আছে যেটা আমাদের সলভ করতে হবে। আর যখনই ওই গ্যাস উত্তোলন এই ব্যাপারে বড় আন্তর্জাতিক পর্যায়ে এগ্রিমেন্ট হবে, তখন কিন্তু এটা আসবে যে পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস সরবরাহ, এবং সেই ব্যাপারে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে নেগোসিয়েশনের জন্য। আপনি জানেন যে 11টা দেশের পক্ষ থেকে এটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, এবং তারা বলছে যে বাংলাদেশের পাশে থাকবে। হ্যাঁ, বাংলাদেশের পাশে এই ভালো, এটা মানে এটা একটা এই প্রথম দেখা গেল যে ওই 11টা দেশ, তার মধ্যে চীন, রাশিয়া, ভারত তো নাই। সুতরাং ওই যে আপনার যে জায়গায় সমস্যা, সেই জায়গার সমস্যার জন্য যাদেরকে প্রয়োজন তাদেরকে আমাদের রাজি করাতে হবে বা তাদেরকে এগিয়ে আসতে হবে। ওয়েল, একটা জরিপ, সর্বশেষ একটা জরিপে বলা হচ্ছে দেশে এখন দারিদ্র্যের সংখ্যা হচ্ছে 28%। এই তো আমাদের অগাস্টের যে ঝুঁকিতে আছেন আরও 18%। না, এই গণঅভ্যুত্থানের পরে এবং আমাদের যে গত 2-3 বছর ধরে যে আমাদের অর্থনৈতিক যে অবস্থা এবং চ্যালেঞ্জ, এবং বর্তমানে আসলে গত 1 বছরের মধ্যে তো 28 লক্ষর বেশি মানুষ চাকরি হারা হয়েছে। সুতরাং দারিদ্র সংখ্যা বাড়ছে, এটা আমাদের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ। এবং আমাদের এই একটু আগেই তো আমরা আলাপ করলাম যে অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থাটা খুব চ্যালেঞ্জের মুখে।
সেই জন্য একটা নির্বাচন হওয়াটা খুব জরুরি, যে একটা নির্বাচিত সরকার আসার পর তারা বিদেশের সাথে বা আমাদের দেশের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে পারবেন, যে যাতে তারা মনে করেন যে এই যে মব চলবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে না, তাহলে তো আসলে ইনভেস্টমেন্ট হবে না। সুতরাং এই যে অর্থনৈতিক পরিস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা শঙ্কার বিষয়। আপনি এত মানুষ দরিদ্র হয়ে গেলে একটা দেশের ব্যালেন্স কিন্তু নষ্ট হয়ে যাবে, সামাজিক ব্যালেন্সটি নষ্ট হয়ে যাবে। যখন 28% মানুষ দারিদ্র সীমার নিচে, আরও 18% মানুষ আপনার ঝুঁকিতে আছে, তাহলে তো প্রায় 50 ভাগের কাছাকাছি চলে যাচ্ছে, মানে 45 ভাগ। সেটা কিন্তু খুবই খুবই ঝুঁকিপূর্ণ আমাদের মানে এই দেশের জন্য। দেশের যে সামাজিক ব্যবস্থা আছে, নিরাপত্তা আছে, দেশের যে অর্থনৈতিক অবস্থা আছে, যেভাবে দেশটা চলছে, তো তখন কিন্তু আর মব কন্ট্রোল করা যাবে না, ওটা আরেকটা মব হতে পারে। এখন একটা রাজনৈতিক বা অন্যান্য কারণে ফ্যাসিবাদ বিরোধী মব আমরা দেখছি, মানে মূলত রাজনৈতিক। তখনকার মবটা হবে যে আমি খেতে পাই না, খাবার চাই, এবং ওটা একটা বড় আন্দোলন হবে। আমি মব বলাটা উচিত হবে না, বাট সেই আন্দোলন বা সেই নেগোসিয়েশনটা আমরা কীভাবে করব? মানুষের পেটে ক্ষুধা থাকলে কিন্তু আপনি তাকে আটকিয়ে রাখতে পারবেন না। তাহলে পরিস্থিতি তো যেদিকে যাচ্ছে তাতে তো মুশকিল। এখানে এই মনে করেন যদি শিল্পায়ন না হয়, মানে মানুষের কাজ না এমপ্লয়মেন্ট না হয় তাহলে কিন্তু এই সংকট আরও বাড়তে থাকবে। হ্যাঁ, এই সংকট বাড়ছে বলেই তো আপনাকে ডক্টর ইউনূস তো এগুলো দেখছেন এবং উনি জানতে পারছেন, সেই জন্য উনি বোধহয় নির্বাচনের ব্যাপারটাকে বারবার তুলে ধরছেন এখন। এ কারণে কি আমাদের ব্যবসায়ীরা আরও 3-4 বছর এলডিসিতেই থাকতে চান? না, ওই পরিস্থিতি হলে তো আমরা আবার এলডিসিতে ফেরত যাব। আমাদের যে গ্রাজুয়েশন হওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারবো না। এলডিসি থাকার তো বেশ কিছু সুবিধা আছে, ব্যবসায়ীদের সুবিধা। এটা কতকাল থাকবেন? না, অনেক কাল ধরে তো আমরা থাকতে পারবো না, বাট এলডিসি থাকলে আপনি কম সুদে ইনভেস্টমেন্ট পান, যেটা আমরা তো আমাদের অনেকেই আছেন যারা বলেন যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা, এডিবি বা এদের কাছ থেকে যে লোন নেই, সেই লোনের মধ্যে নানান ধরনের শর্ত আরোপ করা হয়, বাট ফাইনালি এদের যে 1.5%, 1.5 অথবা 1.2 এর কাছে 2% বা 2.5ও যদি হয়, সেই ঋণ তো আমাদের জন্য খুবই জরুরি। সেখানে আমরা নেগোসিয়েশন ভালোভাবে করতে পারলে আরও ভালোভাবে হয়তো আমরা এটা ব্যবহার করতে পারবো। বাট এলডিসি থেকে উত্তোলন আমরা করতে চাই, কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা যদি আপনাকে ওই পর্যায়ে না নিয়ে যায়, তাহলে আপনি কেমন করে উত্তোলন করবেন? সেই জন্য আমাদের দেশে একটা গণতন্ত্র দরকার, একটা সুশাসন দরকার, একটা উদার বাংলাদেশ, উদার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রয়াস দরকার, এবং তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, ওই দেশটাকে এগিয়ে নিতে হবে। শুধুমাত্র আমরা যদি ঝামেলা করি নিজেদের মধ্যে, তাহলে কিন্তু মানে দেশের সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আজকে পর্যন্ত তো ঐক্যমত্য হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কাল সকালে কীভাবে যায় না, কিন্তু আজ পর্যন্ত না, এটা খুব দুঃখজনক যে আমরা কিন্তু ঐক্যমত্যের অনেক কাছাকাছি চলে গেছিলাম। আর ঐক্যমত্য মানে তো এটা না যে মানে সব বিষয়ে সবাই একমত হবে না। তো যেখানে যতদূর পর্যন্ত আমরা ঐক্যমত্যে পৌঁছে গেছিলাম, ততটুকু নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি এবং যেতে হবে, কেন এটার তো মানে অল্টারনেটিভ নাই। এবং এটা যদি আমরা না যাই, তখন এই দায়টা, এই যে বাংলাদেশের অর্থনীতি যদি একদম ভঙ্গুর অবস্থায় চলে যায়, বাংলাদেশের সামাজিক নিরাপত্তার ব্যবস্থা যদি ভঙ্গুর অবস্থায় চলে যায়, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা, তখন তো আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা খুব কঠিন। কিন্তু মানুষের পেটে ভাত না থাকলে আইন শৃঙ্খলা আপনি কন্ট্রোল করবেন এটা চিন্তাও করা যায় না। তখন নানান ধরনের সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আপনি সেটাকে অপরাধ বলতে পারেন, অপরাধ বলবেন আপনি, মানে আমরা টেবিলে বসে এটাকে অপরাধ বলি, বাট যার পেটে ভাত নেই সে যদি ছিনতাই করে, চুরি করে, সে যদি কারো জিনিস কেড়ে নেয়, আপনি কীভাবে তার তো বাঁচার সংগ্রাম। এইটা হলো যে প্রাণী জগতের বাঁচার সংগ্রামটা এরকমই। সুতরাং সেই জন্যই তো আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি দরকার। সেই জন্য বিশ্বের পুঁজিবাদী রাষ্ট্রগুলো কল্যাণমুখী রাষ্ট্র কেন হলো? সমাজতন্ত্রের ভয়ে। তার চেয়ে সমাজতন্ত্র এসে দখল করার চেয়ে আমরা নিজেরাই আমাদের যে জনগণ আছে তাদের জীবন মানটা একটা পর্যায়ে নিয়ে যায়, যখন তারা হয়তো ওই বিপ্লব করবে না, বা ক্ষমতা দখল করবে না, বা লুটপাটে একেবারে বিশৃঙ্খলা হবে না। তো এই জায়গায় তো আমাদেরও চেষ্টা করতে, আমরা তো পুঁজিবাদী রাষ্ট্র, পুঁজিবাদী কাঠামোর মধ্যে আছি, আমরা তো দেশে অন্য কিছু করার চিন্তা করছি না এখনও। তো গণতান্ত্রিক একটা রাষ্ট্র, আপনি জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে, এবং সেজন্য একটা সরকার দরকার, যে সরকারটা জনগণের ম্যান্ডেট আছে,
এই সরকারের ম্যান্ডেট নেই এরকম কথা কেউ বলে না, বাট এই সরকার তো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার না। তো ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আর এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়া সরকার, এর মধ্যে অবশ্যই তফাৎ আছে। এটা সারা পৃথিবী জুড়েই আমরা দেখেছি। এই গণ অভ্যুত্থানের পরে বা যে কোনো একটা ওই যে সামরিক স্বৈরাচারী সরকার বা সামরিক বাহিনী যখন ক্ষমতা নিয়ে নেয়, তখনও কিন্তু তাদেরকে 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে ভোটের কাছে যাইতে হয়। নিজেরাই দল করেন, নিজের দল করতেছেন, সেই দল হয়তো নির্বাচনে আসলো, আপনি প্রভাব বিস্তার করলেন, তারপর কিন্তু আপনি নির্বাচনের কাছেই ফিরে যেতে হয়। তো আমাদেরকেও সেখানে ফিরতে হবে। আমি যত তাড়াতাড়ি ফিরতে পারি তত ভালো। ফেব্রুয়ারি না, ইভেন ডিসেম্বর মাসের মধ্যে ফিরতে পারলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আরও ভালো। তাদের কম ক্রাইসিস মোকাবিলা করতে হবে। সামনে সংকটটা সংকটের মধ্যে, সামনে না, সংকটের মধ্য দিয়ে চলছে। সংকট শুরু হয়েছে, সংকটের মধ্যে আছি, সংকট আরও বড় হচ্ছে, ঘনীভূত হচ্ছে। সমাধান কি? সমাধান নির্বাচন। এখন অনেকে বলবেন যে নির্বাচনের মধ্যে দিয়ে তো সমাধান হয় না, কারণ নির্বাচনে আবার ফ্যাসিবাদ ফিরে আসে। তো আপনি ফ্যাসিবাদ ফিরে আসতে পারে, যারা নির্বাচিত হবেন তারা যদি ফ্যাসিবাদী হয়ে যান, তো দোষ হলো সংবিধানের, দোষ হলো নির্বাচনের, সেটা তো হবে না। আপনাকে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে, এই জন্য কি আপনি নির্বাচন থেকে দূরে থাকবেন কি না? থাকতে পারবেন না। সো আপনাকে চেষ্টা করতে হবে যাতে জনগণের ঐক্যটা এমন জায়গায় থাকে, যদি কোনো দল সরকার গঠন করে বা যদি কোনো জোট সরকার গঠন করে, তারা যেন ফ্যাসিবাদী অবস্থায় ফিরে যেতে না পারে বা নিজেরাই ফ্যাসিবাদ হয়ে যেতে না পারে, সেই চাপটা রাখতে হবে। সেই চাপটা তো আমার মনে হয় আছে। এই চাপটা আরও ভালো থাকতো যদি আমরা যারা গণ অভ্যুত্থানের একেবারে প্রধান শক্তি ছিলেন, সামনের শক্তি, তারা যদি কোনো রাজনৈতিক দল না করতেন, তখন কিন্তু তারা একটা বড় প্রেশার গ্রুপ হিসেবে আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে একটা চাপ সৃষ্টি করে রাখতে পারতেন। সেটা বেটার হতো, বাট তারা তো এটা করে ফেলেছেন। এবং ডক্টর ইউনূস সাহেব তাদেরকে উৎসাহিত করেছেন। উনি মনে করেছেন যে যারা এটা অভ্যুত্থান করেছে তাদের রাইট আছে, মানে শেয়ার অফ দি গভর্নমেন্ট পাওয়ার, যেটা আমরা কিন্তু অতীতে দেখি নাই। সেটা ভুল হয়ে থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় এটাই ভুল। আপনি যদি 69 গণ অভ্যুত্থানের পরে দেখেন, আপনি যখন নির্বাচন হলো তখন কতজন ছাত্রনেতা নির্বাচনে অংশগ্রহণ করেছে, যখন দেশ স্বাধীন হলো কতজন ছাত্রনেতা আপনার পার্লামেন্টে অথবা মন্ত্রী পরিষদে আপনি দেখেছেন। 90 গণ অভ্যুত্থানের পর তো আমরা এটা দেখি নাই, এবারেই প্রথম এটা করেছি। বাট এটা ওনারা যদি বাইরে থাকতেন, এবং এই ছাত্রদের একটা সুবিধা ছিল যে ভেতরে ভেতরে তারা অনেক দল করেছেন, যেটা এখন প্রকাশিত হচ্ছে, বাট এই ছাত্রদের একটা সুবিধা ছিল যে তাদের একটা নির্দলীয় পরিচয় ছিল। তারা প্রথম থেকে বলার চেষ্টা করছেন যে আমরা একটা নির্দলীয়, আমরা কোনো দলকে সমর্থন করি না। যদিও এখন অনেক কিছু, ওই যে দল করার কারণে এখন অনেক কিছু বেরিয়ে পড়ছে, অনেক জিনিস নিয়ে এখন আলোচনা হয়, কে কোথায় ছিলেন, কী করেছেন, গেস্ট রুম কালচারের সাথে কারা ছিলেন, কারা মানে ছাত্রলীগ হয়ে পিটাপিটির মধ্যে ছিলেন, নির্যাতনের মধ্যে ছিলেন, তারা তো এখন ডাকসুতে নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরকম অনেক ছাত্রনেতার ব্যাপারে তো খবর পাওয়া যাচ্ছে। এবং নিজেদের কারণে যে গোপন সংগঠন থাকবে, প্রকাশ্য সংগঠন থাকবে না, এই কারণেই তো আজকে ছাত্রদল এই ভয়টা প্রকাশ করেছে, যে মবের ভয়। ডাকসু নির্বাচনে মবের ভয়ে আমি এটা চিন্তাও করতে পারি না, ইতিপূর্বে কোনোদিন শোনা যায়নি। না, আমি এটা চিন্তাও করতে পারি না, আপনিও চিন্তা করতে পারেন, কেন আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। আমরা নির্বাচন হয়নি, বাট নির্বাচন তো হয়েছে। সেই নির্বাচনও তো মানে আমরা জিয়াউর রহমান সাহেবের সময় তো আমরা মবের ভয় করি নাই। 79, 80, 81-তে নির্বাচন হয়েছে এবং ভালো নির্বাচন হয়েছে, ছাত্রদল জিতে নেই, কিন্তু তারা তো এইসব করে নাই। তো এখন এই ভয়টা খুব শঙ্কাজনক। বললাম শহীদ খান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।